আগস্টে গতবারে যে উত্থানটা হইল, এটা কারা করেছে সেটা তো খুবই পরিষ্কার আমাদের কাছে। এইটার নেতৃত্বে ছিল যারা বাংলাদেশের রেডিক্যাল ইসলামিস্ট দলগুলি আছে, জামাত এবং এই ধরনের জামাতি মেইন, জামাতের বিভিন্ন তাদের ছাত্র শাখার ছেলেপেলেরা বিভিন্ন গুলা গিয়ে ছাত্রলীগে ঢুকে ইত্যাদিতে ঢুকে অনেকদিন ছিল, আর সুযোগ মতো এরা এসে অর্গানাইজড হয়ে এবং বিদেশিদের সাথে হাত মিলিয়ে নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই জিনিসটার উত্থানটা করলো। কিন্তু করার পর থেকে বাংলাদেশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এবং যারা এটার নেতৃত্বে ছিল, সেই সজীব ভুঁইয়া, নাহিদ, এই যে মাহফুজ, এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা আত্মঘাতী জঙ্গি। আত্মঘাতী জঙ্গি মানে হলো যে আমি জীবন দিতে আসি, মূল উদ্দেশ্য হলো জীবনটা দিয়ে দেয়া, জীবন দিয়ে বেহেশতে চলে যাওয়া। এই ছেলেগুলা সার্থক হয়ে যাওয়াতে ওরা জীবনটা দিতে হলো না, বাংলাদেশের দখলটা পেল। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে কারা আজকে বাংলাদেশ দখল করে রেখেছে। সুতরাং এবং এদেরকে যদি এদের স্বরূপটা যদি চিহ্নিত না করা যায়, এদের যারা প্রতিপক্ষ আছে মুক্তিযুদ্ধের শক্তি, তারা তো এই রাষ্ট্র ক্ষমতা আর ফিরতে পারবে না যদি তারা এই কারা আজকে বাংলাদেশ রাষ্ট্র দখল করেছে সেটা যদি তারা বুঝতে না পারে। এই নুরুল হুদা সাহেবকেই আপনি বিতর্কিত করতে পারবেন না। বাংলাদেশে 2006 আগে, 2006 সালের আগে অনেকগুলা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার আছে যারা অনেক বেশি কম বিতর্কিত ছিলেন না। সে আজিজ সাহেব ছিলেন, অনেকে রৌফ সাহেব ছিলেন একেবারে শুরুতে, যিনি মাগুরার নির্বাচন করেছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেখেন এইসব লোকের বিরুদ্ধে কেউ কিচ্ছু করেনি। তারা রাষ্ট্রের যে সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোকে সম্মান জানিয়ে গেছে। কিন্তু ইউনূসের সরকারে যেহেতু কোনো ধরনের চিন্তার বালাই নেই, আমি বলবো যে এদের বোধ বুদ্ধি সবকিছু কিন্তু জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে। ফলে এখন এর মধ্যে কিন্তু সিইসি সাহেবকে ইয়েকে করছে, কিন্তু এটা কিন্তু ওই জিনিসটারই অংশ। ওরা যে 5 আগস্টে জঙ্গি উত্থানের পর একটা স্ট্র্যাটেজি ছিল তাদের থিওরিস্ট তাজ হাশমি, পিনাকি, এদের যে সব আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে, এরই অংশ হিসাবে এগুলো কিছু কিছু ডেমনস্ট্রেশন হচ্ছে। কিন্তু সব আওয়ামী লীগকে মেরে ফেলার যে প্রজেক্টটা ছিল এটা কিন্তু গত বছরের আগস্ট মাসে ফেল করে ফেলছে। ফলে যেটা হবে এটা ভবিষ্যতে ভীষণ একটা প্রতিশোধ হিসাবে আসবে। আপনি চিন্তা করেন আজকে নুরুল হুদা সাহেবকে যেটা করলো বা যে ধরনের অপমান করলো, ওনাকে তো একা না, আমরা এর আগে দেখেছি বিচারপতি মানিককে তারা অপমান করেছে। এগুলোর জন্য ধরেন কারা করেছে কালকে খুব পরিষ্কার, যে লোক করেছে সে বিএনপির বলে নিজেকে পরিচয় দিচ্ছে। কিন্তু আপনি ধরেন আজকে এটার একটা জবাবদিহিতা যদি করা হয়, জবাবদিহিতা করা হলে কি হবে? বিএনপিকে জিজ্ঞেস করলে বিএনপির জন্য সহজ একটা কথা আছে যে আমি তো সরকার চালাই না, এটা আমাদের দায় নাই, যে ব্যক্তি তার দায় এবং সরকারের দায়। আজকে যদি ইউনূসকে সেই প্রশ্ন করা হয়, ইউনূস যদি সঠিকভাবে যায় তাহলে ইউনূস কি বলবে? বলবে যে আমি সরকার চালিয়েছি, কিন্তু আমি তো সেনাবাহিনীর সমর্থনে সরকার চালিয়েছি, আমার তো নিজের পুলিশ ছিল না, নিজের আর্মি ছিল না, এটা রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের আর্মি। আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ কি বলবে? পুলিশ কি বলবে? বলবে যে আমাদের হাজার হাজার কলিগকে মেরে ফেলে তারা আগস্টের শুরুর দিকে তারা আমাদের মনোবল ভেঙে ফেলেছে। শুধু কোনো জবাব দেয়া থাকবে না সেনাবাহিনী প্রধানের, কারণ উনি বলেছেন উনি সবকিছুর দায়িত্ব নিয়েছেন। ফলে আমি জানি না সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে, তো উনি বলছেন যে মব যেখানে হবে সেখানে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী মব হতে দেবে না। এখানে তো এই যে সিইসি সাহেবকে যে অপমান করছে ওখানে তো লোকজন কম ছিল, বেশি ছিল না, অল্প। আর জুতা পেটার কথা তো তিনি বলেননি, মবের কথা বলেছেন, মবের মধ্যে জুতা পেটা পড়ে কিনা। সেনাবাহিনী বারবার বলছে কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি না। যদি আমরা দেখতাম যে সেনাবাহিনী গতকাল যেই জঙ্গিটা, সেও কিন্তু জঙ্গি, কোন দল করে সেটা বড় বিষয় না, যে জঙ্গিটা কালকে নুরুল হুদা সাহেবের জুতার যে অংশটা, সেই অংশটার নেতৃত্ব দিয়েছে, আজকে যদি সেনাবাহিনী তাকে ধরে তাকে যদি জেলে নিত এবং তার বিচার শুরু করতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে সেনাবাহিনীর কথা এবং কাজে মিল আছে। কিন্তু সেনাবাহিনী মুখে বলছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা কোনো কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে আপনি শতভাগ নিশ্চিত থাকুন এই সব কিছু কিন্তু সঠিক জবাবদিহিতা করতে হবে। এবং আমি যে জিনিসটা বললাম, এই জবাবদিহিতার আওতায় আসলে ইউনূসেরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার, বিএনপিরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার, সেনাবাহিনী প্রধানের কিন্তু কোনো বক্তব্য নাই। কারণ সবাই জানে বর্তমানে ইউনূসের যে জঙ্গিতন্ত্র, এর মূল প্রোটেক্টর হলো সেনাবাহিনী, বিশেষ করে সামরিক বাহিনীগুলো।
উনি তো বলতে পারেন যে আমি তো বলছি, দরবারে বলেছি যে মবের বিরুদ্ধে আমরা মব সহ্য করবো না, বলছে তো। সহ্য তো করছে, তারা সহ্য করবে না মুখে বলে, কিন্তু মুখে বলছে তো, মুখে বলেছে, শুধু করছে না, কোনো অ্যাকশন তারা দিচ্ছে, এটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাকে আমি করি। এখন যেহেতু এই ভাইয়েরা জুতা পেটা করছে, একজন সিইসি কে ভালো করছে, এবং সেই কাজটা কি ওনারা বাকি যারা দুর্নীতি দমন কমিশনের বিগত দিনের চেয়ারম্যান যারা ছিলেন, বর্তমানে চেয়ারম্যান যারা আছে, বর্তমানে সিইসি যিনি আছেন, তিনিও তো নির্বাচনের কোনো কথা স্বাধীনভাবে বলতে পারছেন না সরকারের সহযোগিতা ছাড়া। এখন তারা কি তাদের এই জুতা পেটার কাজটা কি অব্যাহত রাখবেন? আপনার কাছে কি রাখলে কি ভালো হবে দেশের জন্য? সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কারা কি করে, তাদের অনুকূলে কি ধরনের সুবিধা আছে। এখন সবচেয়ে বড় দরকার হইলো আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার। কারণ হলো দেখেন, আওয়ামী লীগ কে অন্যায্যভাবে কিন্তু জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে নামিয়েছে। আওয়ামী লীগের একটা বড় অংশ মগজ ধোলাইকৃত, এতে কোনো সন্দেহ নাই। কারণ আওয়ামী লীগের যারা নেতার আসনে এখন পর্যন্ত আছে, তাদের অনেকেরই কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো ভেবে দেখবেন, কিন্তু যেটা হবে আওয়ামী লীগ ন্যাচারালি সংগঠিত হবে, আজকে যদি নাও হয়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের সাপোর্টার দেখবেন গ্রাসরুট লেভেলে অনেক সাপোর্টার আছে, যারা এখন এই জঙ্গিদের ইউনূসের অত্যাচার সহ্য করছে। তারা কিন্তু নেতাদের উপর নির্ভর করে এটা করছে না, নেতারা অনেকে পালিয়ে গেছে, এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি। এদের উপর যেদিন এরা যেদিন সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আবার, সেদিন কিন্তু এই যারা এখন মব করছে, করছে, তাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ আসবে, এবং সেই প্রতিশোধের সময় আন্তর্জাতিক বিশ্বের কিচ্ছু বলার থাকবে না। কারণ হলো আজকে যে সিসি কে জুতার মালা পরালো, বিশ্বের কোথাও থেকে কোনো এসছে, তখন তো এই ভিডিওগুলো তাদেরকে দেখানো হবে, দেখো আমাদেরকে এটা করেছে। ফলে বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ চালাবে, দেখবেন এই অনাচার চলে গেলে, এবং দীর্ঘকালের জন্য। এইটা নিশ্চিত করতেছে ইউনূস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা। আচ্ছা, এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না? এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতো। এই জুতার মালা পরিয়েছে বা জুতা দিয়ে পিটিয়েছে, মানবাধিকার সংগঠন বাংলাদেশের আছে, আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন। মব নিয়ে, মব যদি জাস্টিফাই না হইতো, মব যদি ভালো কাজ না হতো, তাহলে তারা একটা প্রতিবাদ করতেন। কোনো প্রতিবাদ আপনার চোখে পড়েছে? না, পড়েনি। আর সবচেয়ে বড় কথা হলো মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না, এবং কোন ধরনের আইন বহির্ভূত কোনো কাজই কিন্তু ভালো নয়। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে 2-3টা গুম খুন হইলে 200-400 বলে জঙ্গিরা প্রচার করেছে, কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব 2টা গুমই হবে কেন? কারণ হলো আইনই তো রাষ্ট্র চালাবে, তাই না? আওয়ামী লীগের মূল সমস্যা ছিল, আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা, যে আওয়ামী লীগের সরকারে মেধা, প্রজ্ঞা, চিন্তার কোনো সমন্বয় ছিল না। হ্যাঁ, ছিল তাদের অনেক অহংকার। ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই 3টা জিনিসকে কাজে লাগাতে পারে, দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে, এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে, এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে, জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল, সবাই না বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল, কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধোলাইকৃত হয়েছিল যে শেখ হাসিনার সরকার কি করছে, দুর্নীতি করছে, শেখ হাসিনার সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট, শেখ হাসিনার সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রতিটা জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে। দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে। সেই ইউনূসের বিরুদ্ধে কেস করেছে। ইউনূস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয়, ডিগনিটি নষ্ট হয়, এমন কোনো কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই। আজকে বাংলাদেশের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে এই নুরুল হুদা বলেন, উনি তো আওয়ামী লীগের না, বা যারা আছে আওয়ামী লীগের যেসব নেতাকে ধরছে, একটা মানুষেরও কিন্তু যে হিউম্যান ডিগনিটি ইউনূস কিন্তু রক্ষা করছে না। বাংলাদেশে এই প্রথম ইউনূস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে। বাংলাদেশের আগের কোন সরকার কিন্তু এটা করে নাই। আচ্ছা, আপনি ক্রিমিনাল বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তিনি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেই রকম একজন মানুষকে, যিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, গ্রামীণ ফোন দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, আপনি তাকে বলছেন ক্রিমিনাল। এই কথাটি কি মানে যায় একজন মানুষের সাথে?
খুব ভালোভাবে যায়। দেখুন, ইউনূস বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করেছে, কিছু করেছে, এই উদাহরণ বাংলাদেশের কোনো মানুষের কাছে নাই। আপনার কাছে থাকলে আমাকে এখন বলতে পারেন। এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেশ আত্মকর্মসংস্থান, নারীরা হচ্ছেন তার 70% গ্রামীণ ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের। এবং হ্যাঁ বলুন। জি বলেন প্লিজ। গ্রামীণ ব্যাংক ছিল একটা শোষণের হাতিয়ার। দরিদ্র মানুষদের যতভাবে শোষণ করা যায়, আপনি গ্রামীণ ব্যাংক নিয়ে আমার ওই যে একটা গল্প আছে, ওইটা পড়লে দেখা যায়। আপনি একটা মানুষ ক্ষুধার জ্বালায় মরছে, তাকে আপনি 100 টাকা দিলেন, বললেন যে কালকে 1 সপ্তাহ পর তুই 130 টাকা 30 টাকা আমাকে ফেরত দিবি। ওই ক্ষুধার জ্বালায় লোকটা টাকাটা নিবে, নিয়ে সে অমানবিক পরিশ্রম করবে, ওই তার চিন্তা থাকবে 30 টাকা আবার ফেরত দেওয়ার সুদটা। তো এইটা ছিল একটা দরিদ্র মানুষের উপকার বলতে কি, এখানে উপকারের চেয়েও মানুষের তাকে যে শোষণ করার যে একটা বড় বুদ্ধি, সেটাই ইউনূসের মাথায় ঢুকে গিয়েছিল। সেই বুদ্ধিতে সে কিন্তু গ্রামীণ ব্যাংক চালিয়েছে। এবং গ্রামীণ ব্যাংক ছাড়া ইউনূসের বাংলাদেশের মানুষের উপকার করেছে এমন কিছু নাই। দেখুন, গ্রামীণ ফোন, গ্রামের মহিলাদের কথা এনে গ্রামীণ ফোন যেই পরিমাণ ব্যবসা করেছে শুরু থেকে, সেটা কি আপনারা ভুলে গেছেন? ইউনূস কোন কাজটা করেছে? ইউনূস তার পকেটের 10 টাকা কি কোনো সাধারণ মানুষের জন্য এই জীবনে দিয়েছে? দেয় নাই। ইউনূস হলো আর ক্রিমিনাল, সে তো ক্রিমিনাল, এটা প্রমাণিত। দেখেন, ক্রিমিনাল না হলে একটা লোক ক্ষমতায় আসার পর 10 দিন 20 দিনের মাথায় কি দেশের সব প্রতিষ্ঠানগুলোকে তার কাজে লাগিয়ে সে 666 কোটি টাকা মাপ নিয়ে নিল, গ্রামীণ ব্যাংকে সুদ মওকুফ করে দিল, তারপরে আপনার সে আদম ব্যাপারী হয়ে গেল, সে বিশ্ববিদ্যালয়, সবকিছু কিন্তু সে উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু আদায় করে নিয়েছে। এইটা একেবারে আত্মকেন্দ্রিক স্বার্থপর ক্রিমিনাল ছাড়া কেউ কিন্তু করে না। আপনি বাংলাদেশে যারা আগে শাসন করেছে ভালো মন্দ মিলে, কারো কাছ থেকে এই নির্লজ্জতা কিন্তু বাংলাদেশের মানুষ দেখতো না। ধন্যবাদ, আপনার মতামত আপনি ব্যক্ত করেছেন। আমি আপনাকে এখন একটা কথা বলতে চাই, আওয়ামী লীগকে এখন এত সহনশীল মনে হচ্ছে কেন? আওয়ামী লীগের অনেকেই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমি টোটালটাই বলছি, মায়ের খাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক মায়ের খাচ্ছে, এবং যে সহনশীল বলতে তারা কোনো প্রতিবাদ নেই, বিক্ষোভ নেই, কিন্তু তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, তারা সেটা মেনে নিচ্ছে। এই সহনশীলতার কারণ কি বলে আপনার কাছে মনে হয়? কথাবার্তাও বেশ ভালো, মার্জিত কথা বলতেছে আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা, এবং সেই নেতাগুলোর উপর কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কর্মী কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। এখন এটা নানান থিওরি আছে, বলা হচ্ছে যে ওই নেতাদের সম্পদ রক্ষার জন্য তারা নরম ভাষায় কথা বলছে। কোনটা আমি সত্য জানি না, ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না, কিন্তু আওয়ামী লীগের এখানে একটা রাজনৈতিক কৌশলের দুর্বলতা তো ধরা পড়ছে যে তারা এইভাবে মার খাচ্ছে। কিন্তু এটা তো বেশি দিন থাকবে না। আওয়ামী লীগ 76 বছর 75 বছরের পুরনো একটা দল, তাদের মধ্যে রাজনৈতিক কৌশলের অভাব হবে না, এবং সাময়িকভাবে তারা একটা হতবিহ্বল সিচুয়েশনে আছে। আমি আশা করব যে জননেত্রী শেখ হাসিনা তাড়াতাড়ি ডিসিশন দিবেন, উনি দলকে ঠিক করবেন, করে এই যে আজকে যে শত্রু বাংলাদেশের উপর চেপে বসেছে তাদের বিরুদ্ধে তিনি লড়বেন এবং আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা পুনরুদ্ধার হোক সেটা চাই। আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধুর অপ্রকাশিত আত্মজীবনী, বঙ্গবন্ধুর যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী বইটা বেরিয়েছে, এছাড়াও মুক্তিযুদ্ধের অন্যান্য বইও বেরিয়েছে। এই বইগুলো আমাদেরকে কিনতে হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা স্কুলের ছেলেও প্রয়োজন হলে কিনেছে, কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না। এই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বইগুলো নিয়ে আসলে নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগকে কিভাবে দাঁড়ানো উচিত ছিল? আওয়ামী লীগের এখানে কোনো ব্যর্থতা আছে কিনা আপনার কাছে কি মনে হয়? নতুন প্রজন্ম আওয়ামী লীগ সম্পর্কে, বাংলাদেশ ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না কেন? এটা আওয়ামী লীগের পরিপূর্ণ ব্যর্থতা। আমি তো মনে করি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একেবারে মাগনা দিয়ে দেওয়া উচিত ছিল, রাস্তায় রাস্তায় ওইটাকে রাখা উচিত ছিল যাতে সবাই হাতে পায়। কিন্তু আওয়ামী লীগের ওই সরকারের যেহেতু ওই 3টা জিনিস ছিল না, আমি যেটা বারবার বলছি যে মেধা, প্রজ্ঞা, চিন্তার সমন্বয় ছিল না বলে আওয়ামী লীগ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেমন এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী একটা অসাধারণ বই। বাংলাদেশে এই ধরনের কোনো রাজনীতিবিদ এত অসাধারণ বই লিখতে পারে নাই।
বঙ্গবন্ধু যেটা লিখে দিয়ে গেছেন, উনি তো লেখক ছিলেন না, কিন্তু সেই বইটাকে আওয়ামী লীগ বাণিজ্যের পর্যায়ে নিয়ে গেল, 1200 টাকা না কত টাকা করে বিক্রি করতো। কিন্তু তারা যদি এটা ভালোভাবে চিন্তা করতে পারতো, এই বইটা এখনো এটা অনেকে খোঁজে, এখন নাকি এটা পাওয়া যায় ফ্রি ভার্সন কোনো জায়গায়। আমি বলি যে এটা একেবারে ফ্রি, ইলেকট্রনিক কপি, ফিজিক্যাল কপি সব যত কম মূল্যে সবাইকে দেওয়া দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। তারা তো অনেক কিছুই ভালো করেনি, কিন্তু তারপরেও এত কিছু করেছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটাও বাংলাদেশের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, চিন্তা করুন যে এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, জি জি জি, তারপরে আকবর আলী খান মারা গেছে, বা এই ধরনের বড় বড় হোমরা চোমরারা যখন প্রথম আলো কলাম লিখে যে এই বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু নির্মাণ কেউ করতে পারবে না, এই কথা যখন লেখে, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছে সাহস করে পদ্মা সেতুর কাজে এগিয়ে যাবে? এটা একটু চিন্তা করুন তো। তারা সেটাই বোঝাতে চেয়েছে, বিশ্ব ব্যাংকের সহযোগিতা ছাড়া কেউ পদ্মা সেতু, শেখ হাসিনার নাম তো বলে নাই যে শেখ হাসিনা করতে পারবে না, সাহস করে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, যদি অন্য কোনো মানুষ শেখ হাসিনার জায়গায় সেদিন প্রধানমন্ত্রী থাকতেন, উনি কিন্তু পদ্মা সেতুর কাজে হাত দিতেন না। কারণ হলো যে এই বাংলাদেশের অর্থনৈতিক বাণী যারা রচনা করে, এই বদমাশ গুলাই তো যখন ভয় দেখাচ্ছে তখন ব্যর্থতার কথা ভেবেই কেউ হাত দিতেন না, কিন্তু শেখ হাসিনা হাত দিয়েছেন। একটা মানুষ কত বড় মানসিক শক্তি থাকলে এবং মানুষের কল্যাণের জন্য তার চিন্তা কতটা নিবেদিত হলে, কতটা সাহস করে উনি পদ্মা সেতুর কাজে হাত দিয়েছেন। তো আওয়ামী লীগের তো এটা সৌভাগ্য ছিল যে সেখানে তো নানান কথা আছে, নানান গুঞ্জন আছে, নাকি চায়না থেকে টাকা পয়সা নিয়ে পদ্মা সেতু করা হয়েছে, যেভাবে হোক বিভিন্ন ভাবে ঋণ সহায়তা নিয়েছে, নিজের টাকায় বলা হয়, কিন্তু চায়না থেকে নাকি টাকা নিয়েছে। আপনার বক্তব্য কি? টাকা চায়না থেকে নিয়েছে, কিন্তু দুর্নীতির যে কথাগুলো বলা হয় পদ্মা সেতু ঘিরে, এটা পুরোপুরি একটা মিথ্যা বানোয়াট গল্প। কারণ পদ্মা সেতুর সাথে এমন কিছু বাংলাদেশের লোকজন জড়িত ছিল, যেমন তাদের কেউ কিন্তু দুর্নীতিবাজ নয়, এবং শেখ হাসিনা সরকারের তো এটাই দুর্বলতা ছিল যে তাদের বিরুদ্ধে কোটি কোটি বিলিয়ন ডলার পাচারের অভিযোগ নিয়ে আসে জঙ্গিরা, কিন্তু শেখ হাসিনা সরকার এগুলোর উত্তর দেয়নি। পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই, উনি এটা সৎভাবে তৈরি করেছিলেন, কিন্তু এটার ভোগ করতেছে বাংলাদেশের মানুষ। আর যদি দুর্নীতি হতো, যেভাবে বলে যে টিউলিপ এত বিলিয়ন, অমুক এত বিলিয়ন নিয়ে গেছে, দেখুন যে দেশগুলোতে টিউলিপ বসবাস করে বা সজীব ওয়াজেদ জয় বসবাস করে, সেই দেশগুলোতে আপনি আনঅ্যাকাউন্টেড মানি এনে কিন্তু রাখতে পারবেন না। সেই রকম কিছু হলে তো টিউলিপ সিদ্দিক আজও ব্রিটেন রাজনীতি করতে পারতেন না। কিন্তু সবগুলো মিথ্যা কথা মানুষ বিশ্বাস করেছে, কিন্তু একটা জিনিসও কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে কিছু হয়েছে। এবং এই মিথ্যা প্রপাগান্ডার উপর ভর করে ইউনূস এখনো কিন্তু টিকে আছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ তো জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না, সেটা আমরা শুনতে পাচ্ছি না। দুই একজনের কথা বলা হচ্ছে, তাদের অঢেল টাকা পয়সা আছে, যেমন সাবেক ভূমি মন্ত্রী, তার কথা বলা হচ্ছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তার কথা বলা হচ্ছে নসরুল হামিদ, তারা নাকি অঢেল সম্পদের মালিক, অনেক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, অনেক সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সম্পর্কে কি বলবেন? আমি কেউ ব্যক্তিগতভাবে দুর্নীতিবাজ হলে, সে অর্থ সম্পদের মালিক হলে, সেই সম্পদ রাষ্ট্র নিয়ে নিক, সেটাই আমি চাই। আমি কোনো পার্সোনালি দুর্নীতিবাজের পক্ষে এখানে সাফাই গাইব না, কিন্তু আমি যেটা বলছি সেটা হলো দুর্নীতি জানা হয়েছে তাকে 50 গুণ 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়েছে। হ্যাঁ, আর বাংলাদেশের দুর্নীতি কোন আমলে হয় নাই? একেবারে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের দুর্নীতি হয়েছে। বাংলাদেশের এই দুর্নীতির ভেতরে ঢুকতে হইলে, বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হইলে একটা মাত্র উপায় আছে, সেটা হলো বাংলাদেশের যে শুধু দুর্নীতি না, বাংলাদেশের সব সমস্যা যদি সহজ সমাধান করতে হয়, সেটা হলো বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের দুইটা ভাগ হয়ে আছে, এই ভাগটাকে কিন্তু জিরো করতে হবে। এই ভাগ যতদিন থাকবে ততদিন কেউই বাংলাদেশে নিরাপদ বোধ করবে না। এক অংশ দখল করবে, সে দুর্নীতি করবে, আরেক অংশ কিছুদিন ওয়েট করবে, আবার গিয়ে সেটা দখল করবে। এইভাবে বাংলাদেশ চলছে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি যদি আপনি এই ইস্যুর যদি মীমাংসা করতে চান, তাহলে তো আওয়ামী লীগ অন্তত ইতিহাসের পক্ষে আছে, বাকিগুলো তো
ইতিহাসের বিরুদ্ধে। তো সেই জায়গাগুলো অনেক জটিল। সেই জায়গায় যদি কাজ না করা হয়, সেটা যদি সমাধান না করা হয়, বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে না। দেখুন, শুধু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি কথা বলেন, বাংলাদেশ পাঁচবার বিশ্বে সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে পরিচিতি পেয়েছিল, এবং তার 4 বছর ছিল বিগত এই 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের আমলে। কিন্তু যেটা হয়ে গেছে, এবারে দুর্নীতির গল্পটা অনেক জমানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা কোনো প্রচারণামূলক ব্যবস্থা নেয়নি, অর্থাৎ ইফেক্টিভ হয়, কার্যকর হয় এমন কোনো প্রচারণা আওয়ামী লীগ সরকার করতে পারেনি। আচ্ছা, এখন শ্বেতপত্র যেটি প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে, তিনি যে অঢেল সম্পদ অর্থবিত্তের বাইরে দেশে পাচার হয়েছে তার শ্বেতপত্রে উল্লেখ করেছেন, সরকার সেটা নিয়ে তো কাজ করছে বলে মনে হয় না। এখন কি দেবপ্রিয় সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুনতে খারাপ লাগে, জানতে চাওয়া হয় যে টাকাগুলো কোথায় কিভাবে গেছে, উনি কি সেটা বলতে পারবেন? বলতে তো পারবেই না। দেবপ্রিয় এই বদমাস যে শ্বেতপত্র রচনা করেছে, এটা এতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে করা হয়েছে, এর জন্য কিন্তু দেবপ্রিয়র ফাঁসি হতে পারে। কারণ দেবপ্রিয় যেইভাবে মিথ্যা কলঙ্ক দিয়েছে আওয়ামী লীগের ঘাটে, দেখেন, সাধারণ একটা জিনিস আমি বারবার বলতেছি, দেবপ্রিয়র হিসাবে বাংলাদেশে প্রতি মাসে $1.5 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে। তাহলে গত যে 10 মাসে ইউনূস সরকার চালাচ্ছে, এই 10 মাসে $15 বিলিয়ন কোথায় গেল? এই 10 মাসে আমরা ধরে নিতে পারি এই $15 বিলিয়ন বাংলাদেশ সরকারের হাতে আছে। এই টাকাটা স্বাভাবিকভাবে জমা হওয়া উচিত ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সি রিজার্ভে। 1 পয়সা জমা হয়েছে না? এখন আবার এগুলা এখন যারা আছে তারা সরিয়েছে, অসুবিধা কি? সমান তারাই যদি সরিয়ে থাকে, তাহলে তো বাংলাদেশের দুর্নীতির জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলার আর কোনো সুযোগ থাকে না। আচ্ছা, এরা তো অনেক বেশি দুর্নীতিবাজ। আপনি দেখেননি যে সজীব ভুঁইয়া ইত্যাদি এই জঙ্গি গুলার যেসব আন্ডা বাচ্চা আছে, এরাও কিন্তু 200 কোটি টাকা বানিয়ে ফেলছে অল্প সময়ের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে। ডন মুন কিং 1973 হারুন স্যার সঠিক বলেছেন, আওয়ামী লীগ প্রকৃতিগতভাবে দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। লিজা ফারজানা তিনি বলেছেন, নবনীতা বলছে যে তারেক এই দেশে আসা কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, সেটা আমরা দেখতে পাবো, দেখি তিনি প্রস্তুতি নিচ্ছেন নাকি আসার জন্য। এসকে আকাশ মিয়া, এই দেশে মব সৃষ্টি এবং ধ্বংসের কারণ একমাত্র মূল সেনা প্রধান, তাকে জাতির কাছে এর জবাব একদিন দিতে হবে। ধন্যবাদ আপনাকে। নাগরিক দর্শন, সেনা প্রধান সম্পর্কে ওনার মতামত জানতে চাই ইসমাইল ভাই। সেনা প্রধান সম্পর্কে উনি বলেছেন, একটু আগেই বলেছেন। জি, বাঙালি লিজা ফারজান, ইসমাইল ভাই আপনার মনার্কি গুলো কি জামাতি বামাতি মব অপরিপক্ষ কিশোর মবরা বুঝে? আচ্ছা, কি বুঝে কিনা জানি না। আচ্ছা, ঠিক আছে, দেখ মকারি। হাবু ভাই, ইউনূস জনগণকে ঠাকুরবাড়ির ঝুলির গল্প শোনাচ্ছেন। ধন্যবাদ হাবু ভাই। আপনাদের গঠনমূলক মতামত চাই প্রিয় দর্শক। আব্দুল সালাম চৌধুরী, সম্ভবত আমাদের সেনাপ্রধান বলেছিলেন আর মব করতে দেয়া হবে না। এখন যে মব চলছে তা কি সেনাপ্রধান দেখেন না? আমরা সাধারণ মানুষ কি করবেন? সেনাপ্রধান কি শুধু কথা বলে দায় সারছেন মনে করেন বলে হারুন ভাই? আচ্ছা, আপনি কি মনে করেন? সেনাপ্রধান যে বলছেন মবের বিরুদ্ধে তিনি দাঁড়াবেন, বারবার হুঙ্কার দিয়েছেন মব সহ্য করার, এটা সম্পর্কে একবার বলেছেন অবশ্য। এখন আবার যদি একটু বলেন, তুষার আহমেদ, ডিজিটাল দেশ ঘুরছে কিন্তু সংস্কৃতি চর্চার রাজনীতি করে নেই, যার ফল সেটা। ধন্যবাদ। হ্যাঁ, ডিজিটাল বাংলা আওয়ামী লীগের কথা বলেছেন আর কি, সংস্কৃতি চর্চার রাজনীতি করে না। আপনিও কিছুটা উল্লেখ করেছেন। এম এ জব্বার, গুজব প্রমাণ করা লাগে না, মাননীয় শেখ হাসিনার মতো গুজবের সম্মুখীন কোন সরকার অতীতে হয়নি। আচ্ছা, ঠিক আছে, মাননীয় শেখ হাসিনার মতো গুজবের সম্মুখীন কোন সরকার অতীতে হয়নি। জি, আপনি যেটা বলছেন আর কি, এগুলো আসলে খণ্ডন করার কেউ ছিল না আওয়ামী লীগের। তুষার আহমেদ, নতুন প্রজন্মকে ইতিহাস চেতনার শিখাই নেই, প্রচার কম ছিল। ওই যে আপনি বই পুস্তকের কথা বললেন, আপনার এই তথ্যটা খুবই ভালো লেগেছে। তার মানে সকল স্কুল কলেজে ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে সরবরাহ করত, তারা যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, 71কে জানাতে পারতেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই যেতেই পারে, এগুলো যেতেই পারে, যে রাষ্ট্রীয় খরচ অথবা নিজেদের দলীয় খরচ, দলীয় ফান্ড থেকে দিয়ে। হ্যাঁ, মামুন
মাইমুনা কাশেম তিনি বলছেন পদ্মা সেতুতে কোনো লোন ছিল না, পদ্মা সেতুতে রেল লাইন প্রকল্পে চায়নার লোন দিয়েছে। ও আমার ভুল হতে পারে, হয়তো আমি জানি না, চায়নার রেল লাইন ক্ষেত্রে লোন দিয়েছে। ডলার প্রেমিক সেনাবাহিনী আমরা চাই না, ডলার প্রেমিক সেনাবাহিনী, ধন্যবাদ। হ্যাঁ আমরা তো অনেক ডলার পাই দাদা। তুষার আহমেদ দেশের পক্ষে কাজ না করলে অসুবিধা কি? 72 থেকে 75 ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরে নাই, এই যে আপনার কথার সাথে সমর্থন আসছে। জি, তুলে ধরা হয়নি আসলে ইতিহাসগুলো, বইগুলো। SSR সব দুর্নীতির অভিযোগ কাল্পনিক, যারা দুর্নীতি করছে তাদের বিচার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও চায়, যাদের কারণে দল দেশ দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে। তারপরে সত্যের সংগ্রাম, ইউনূস হটাও, দেশ বাঁচাও, আর একটা যুদ্ধ করতে হবে, আমি রেডি ইনশাল্লাহ। জি ধন্যবাদ। এক্সম্যান ভাই, এই দেবপ্রিয় ভট্টাচার্যের এবার আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ। একবার জাতিসংঘের প্রতিনিধি করেছিল কি আওয়ামী লীগ নাকি তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন? এটা করেছিল ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের সময়। হ্যাঁ, বিডু দাস সেনাবাহিনীর প্রধান, এখন চৌকিদার। জি ধন্যবাদ আপনাকে। এক একজন এক এক মন্তব্য করছেন, আসলে মনের দুঃখ থেকে, ক্ষোভ থেকে, যে অনেক কথাই বলছে সেনাবাহিনী, সেনাপ্রধান, কিন্তু কোনো ইমপ্লিমেন্ট দেখতে পাচ্ছে না। মাসুদ হুসাইন, ভোট চুরির, ভোট ডাকাতি কইরা বারবার ক্ষমতা দখল করার সম্পর্কে কিছু বলেন, যে আওয়ামী লীগের কথা বলছে এটি, ভোট চুরি, ভোট ডাকাতি কইরা বারবার। আচ্ছা, সত্যের সংগ্রাম, আজ একটা খবর দেখলাম যুবদল নেতা 5টা সিলিং ফ্যান চুরি করে ধরা। আচ্ছা ঠিক আছে, তবু এইটা এখন গরমকাল, গরম চলছে, সিলিং ফ্যানই তো দরকার। এক্সম্যান ভাই, ইউনূসকে একমাত্র শেখ হাসিনা চিনতে পেরেছিল। হ্যাঁ, একমাত্র শেখ হাসিনা চিনতে পেরেছিল, যখন জাতিকে চেনাতে গেছে তখনই বিপদে পড়ে গেছে। পুরো দেশবাসীকে যখন চিনাতে গেছে। যে আনিসুর রহমান, প্রিয় ইসমাইল ভাই, আপনার প্রতি আমাদের অনেক ধন্যবাদ ও শুভকামনা। দেশের এই ক্রান্তি লগ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার এই বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, চালিয়ে যান। জি ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের অতিথি অ্যাম্বাসেডর হারুন আল রশিদ, তিনি বিভিন্ন সময় কথা বলে থাকেন, লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ছাড়া তিনি যেটা বলেছেন, তিনি যুদ্ধে আছেন, তিনি সবসময় যুদ্ধে আছেন। সত্যের সংগ্রাম, যুদ্ধ সম্পর্কে আমরা একটু শুনি, শেষ করব। সেনাপ্রধান জামাতের হয়ে কাজ করছে, সবকিছুর জন্য সেনাপ্রধান দায়ী, সেনাবাহিনী দায়ী। আমরা ফখরুদ্দিন আমল দেখেছি, সেনাবাহিনী ছিল নিরপেক্ষ। হ্যাঁ, তখন সেনাবাহিনীর এক ধরনের ভূমিকা কিন্তু আমরা দেখেছি। সত্য সংগ্রাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি যে বলেন যে যুদ্ধ করছেন আপনি, এই যুদ্ধ বলতে আপনি কি বুঝাচ্ছেন? কি যুদ্ধ পরিস্থিতি? আপনি কি ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়েছেন? উনিও যুদ্ধ পরিস্থিতি বলছে। আপনার কাছে শুনতে চাই, আপনার যুদ্ধের পরিস্থিতি কি? আপনারটা কেমন? ব্যর্থতার সাথে 1 বছর পূর্ণ করলেন মেজর জেনারেল মুনাফেক ডক্টর ওয়াকার ইউনূস। আচ্ছা জি, ধন্যবাদ নাহিদ আপনাকে। জি বলুন প্লিজ। দেখুন, আমি না শুধু ইউনূস বাংলাদেশ দখল করার পর সে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে, সকল সমর্থক, নেতা বলুন, সমাজের সব অংশকে কিন্তু সে ধ্বংস করার জন্য সে একেবারে যা করা দরকার। মুন্না, এর আগেরটা একটু আপনাকে একটু মুন্না, আগেরটা একটু দেখাও তো কি বলছে। আমি অ্যাম্বাসেডর মহোদয়কে শুনিয়ে দিই। তাপসী তাবাসসুম, উর্মি আর হারুন স্যার দুজনকে নিয়ে একটা প্রোগ্রাম করেন ইসমাইল ভাই। জি, আমি সেটা চেষ্টা করবো। ধন্যবাদ তালহা সরকার। জি এবার বলুন প্লিজ। ইউনূস যেটা করছে সেটা ইউনূসের যারা থিওরিস্ট আছে, তাজ হাশমি, ইলিয়াস পিনাকি, এদের যে থিওরি যে বাংলাদেশের সব আওয়ামী লীগকে মেরে ফেলো, সেটা যখন এরা কার্যকর করছে, যে এক একটা মানুষকে ধরে কিভাবে তাদেরকে অপমান করছে, এটা দেখার পরে কি আর কোনো কি চিন্তা, আর কোনো কি মানে এই তর্কের কি কোনো অবশিষ্ট থাকে যে আমরা যুদ্ধে নাই? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষে যারাই আজকে দাঁড়াবেন, যারাই চিন্তা করছেন, যারা এই বাংলাদেশের মূল ধারায় বিশ্বাসী, সব প্রতিটা মানুষের বিরুদ্ধে ইউনূস কিন্তু যুদ্ধ না, রাষ্ট্রের সবগুলো শক্তি নিয়ে, পুলিশ, সেনাবাহিনী নিয়ে সে কিন্তু সবাইকে ধ্বংস করে ফেলতে চাচ্ছে। এবং সেই ধ্বংসের মধ্যে আছে সাংস্কৃতিক অঙ্গন, সাহিত্য, বুদ্ধিজীবী। বাংলাদেশের কোনো মানুষ আজকে নিরাপদ না, একমাত্র জঙ্গিবাদের দীক্ষিত মানুষ ছাড়া। তো এরপরেও যদি কেউ মনে করে যে শান্তিতে আছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, দুটো তো একসাথে মিলবে না। অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটা মানুষ আজকে ইচ্ছা করে হোক না ইচ্ছা করে হোক, তারা কিন্তু তাদেরকে যুদ্ধে ইউনূস কিন্তু ফেলে দিয়েছে।
আর ইউনূস যে যুদ্ধের কথা বলছে এটা হলো ইউনূসের চিরাচরিত ভণ্ডামি। ইউনূস কোনো যুদ্ধে নাই, সে প্রতিটা সিচুয়েশন এক্সপ্লয়েটেড করছে যাতে সে আজীবন ক্ষমতায় থাকতে পারে, কারণ সে জানে সে মৃত্যুদণ্ডের অপরাধ করেছে। এই মৃত্যুদণ্ডের অপরাধ থেকে বাঁচার জন্য তার একটি মাত্র উপায় আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থেকে যাওয়া। আজকে সিইসি নুরুল হুদা সাহেবকে যেভাবে অপমান করেছে, সে দেখুন ইউনূসের পক্ষে যে মানুষগুলো রাজনৈতিকভাবে সমর্থন দিবে এরা কিন্তু বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ, সংখ্যায় কম। আর মুক্তিযুদ্ধের পক্ষে যে মানুষগুলো আছে এরা কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ। যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ক্ষমতায় আসবে তখন দেখবেন ইউনূসের আপনি কোনো নাম চিহ্ন ঠিকানা কিচ্ছু পাবেন না বাংলাদেশে। সে গ্রামীণ ব্যাংক হোক, গ্রামীণ ফোন হোক, এগুলো একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো যে এরা কিন্তু ওইটাই প্রমাণ করে দিয়েছে যে তারা স্বাধীনতার পক্ষে লোকজনকে বাংলাদেশে রাখবে না, সবাইকে মেরে ফেলবে। এখন সবাইকে যদি মেরে ফেলতে না পারে ওরা সবাই মৃত্যুর মুখে পড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ হারুন রশিদ। আলোচনা ভালোই লাগে। নোসাইবা আরশি জি, ধন্যবাদ আপনাকে। না, আমি একটা কমেন্টস দেখিয়ে দিলাম, এই যে এটা নেসারউদ্দিন 77, 78, 79, 81, 86, 88, 96, 15 ফেব্রুয়ারি এর বিতর্কিত নির্বাচনের জন্য তখনকার ইসির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, সবাই জুতা পেটা খাবে, সবাইকে তো জুতা পেটা দিতে হবে। আমাদের উপদেষ্টা মন্ডলীতে একজন নির্বাচন কমিশনার আছেন, ওনাদের সময়কার নির্বাচন নিয়েও কিন্তু নানান প্রশ্ন আছে। এখন সেই ক্ষেত্রে আমাদের উপদেষ্টা যিনি আছেন, নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, ওনার কি পানিশমেন্ট হবে ওই সময় নির্বাচনের জন্য? আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে জিজ্ঞেস করছি, মানে কি হতে পারে এখন যেভাবে জুতার চলছে, জুতা বেচা কেনাও বেশি হবে এখন। মানে ইব্রাহিম সাহেবের নির্বাচন নিয়েও তো বিএনপি অনেক সমালোচনা করেছিল, বা তখন জামাতে ইসলাম অনেক সমালোচনা করেছিল না, যে 8 সালের নির্বাচন হয়েছে, বিতর্কিত হয়েছে, সেনাবাহিনী সহযোগিতা করছে, নির্বাচন কমিশন এই করছে সেই করছে। সেই ক্ষেত্রে আমাদের ওই জুতার মব যারা শুরু করেছেন, পাদুকা মব, তারা কি ভূমিকা রাখবেন, কি রাখা উচিত আপনার মনে হয়? রাখা উচিত সেটা হলো যে মবকে এই মুহূর্তে বন্ধ করা উচিত, সেটা কেউ করবে না। আর দ্বিতীয় হলো যে সাখাওয়াতকে কেউ কিচ্ছু বলবে না, কারণ সাখাওয়াতের এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, সাখাওয়াতের হাত ধরেই তো বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তাদের অতীতের ওই কিছু মনে থাকবে না। ফলে সাখাওয়াত আপাতত নিরাপদ, কিন্তু সাখাওয়াতরা অলরেডি প্রত্যেকে যারা ইউনূসের সরকারে ঢুকেছে তারা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে। রাষ্ট্রকে ধ্বংস করে ফেলার জন্য শুধু না, রাষ্ট্রের যে সংবিধানকে কলঙ্কিত করা, অবৈধ পন্থায় ক্ষমতা দখল করা, জঙ্গিদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় দখল করা এবং সেই সরকারে যাওয়া, এগুলো প্রতিটা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ সরকারে আসে এদের সবারই বিচার হবে। এখানে কেউ কম দোষী কেউ বেশি দোষী, কিন্তু সবার অপরাধ তো একটাই, যে এরা বাংলাদেশের একটা সাংবিধানিক সরকারকে সরিয়ে যারা ক্ষমতায় এসে সেই সরকারের অংশ। এখানে প্রত্যেকেরই কিন্তু যে রাষ্ট্রদ্রোহ মামলায় কিন্তু এরা সবাই কিন্তু ফেঁসে যাবে, সেখানে তাদের বিচার হবে। আর যদি ক্ষমতা এখন বিএনপির হাতে যায়, বিএনপি এদেরকে আমার মনে হয় না কিছু করবে, কারণ হলো যে এদের মাধ্যমেই তো বিএনপি ক্ষমতাটা পাইলো। জি, অনেক ধন্যবাদ আব্দুল সালাম মিয়া। সাহস নিয়ে মাঠে নামলে টোকাইদের সরকার হটাতে আওয়ামী লীগের 1 ঘন্টাও লাগবে না। জি, ধন্যবাদ আপনাকে। এতে কোনো সন্দেহ নেই, এটা সত্যি কথা। হারুন রশিদ সাহেব সঠিক কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে শাহজাহান আলী, ধন্যবাদ আপনাকে। মুন্না, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের একটা কি কমেন্টস, সত্য না মিথ্যা তবু কি একটু দেখতে পারি কি? এই কি একটা কমেন্টস কে যেন বলছে। আচ্ছা দেখাতে থাকো। ইসমাইল ভাই, SK নাহিদ, আচ্ছা নড়াইল এক্সপ্রেস। ইসমাইল ভাই, ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ, আমিও টাকলা, আজকে বদমাইশি করতে গিয়ে আবার ধরা পড়েছে। আচ্ছা, আমি তথ্যটা জানি না, আপনার কাছ থেকে এটা আমরা দেখলাম, জাস্ট পড়ে দিলাম, যাচাই করা হবে আসলে কি কোনো কিছু হয়েছে কিনা। জি, ধন্যবাদ। আর 2 একটা কমেন্টস নিয়ে আমরা আজকের মতো শেষ করব। আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। জি মুন্না, শাহনওয়াজ খান, আয়না ঘরের গামছা জেনারেল কোথায় গেল? একবারে নিশ্চুপ। আচ্ছা, দেশের জনগণ এখন স্বৈরাচারকে চায়। জনগণ মানুষ বা সাধারণ মানুষ বলে স্বৈরাচার দেশের সাধারণ মানুষের জন্য ভালো, আর বড় স্বৈরাচার সুদখোর
ইউনূস। ধন্যবাদ SSRR। আচ্ছা মুন্না, তুমি দেখাতে থাকো। শাহজাহান আলী, বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভালো ছিল না, আগামীতেও ভালো হবে বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অতীতের সমস্ত যে বাংলাদেশে যে বড় দুর্ঘটনাগুলো ঘটেছে, ষড়যন্ত্রগুলো হয়েছে, সবই কিন্তু সেনাবাহিনী করেছে। এইটা তো একটা সমস্যা। যত অপকর্ম, বড় অপকর্ম আছে, সাধারণ মানুষ কিন্তু করে নাই, কোনো পলিটিশিয়ানও করে নাই, সেনাবাহিনী করেছে। ধরেন বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে 81 সালে জিয়া হত্যা, এরশাদের শাসন আমলে এরশাদও ক্ষমতা দখল করেছে। এরপরে আমরা 1/11 দেখলাম, সেখানেও সেনাবাহিনীর ভূমিকা। আরো কিছু কিছু বড় বড় ক্ষেত্র সেনাবাহিনীর ব্যাপক ভূমিকা আছে। এই যে বর্তমান বিগত সরকার হটানো, তাও সেনাবাহিনীর ভূমিকা। মানে ষড়যন্ত্র, হত্যাকাণ্ড এবং ডিজিএফআই যারই হোক, যেই দলেরই হোক, ডিজিএফআই নাকি অনেক অপকর্ম করে থাকে, র্যাবে যারা গেছে তারা নাকি অনেক খুন করে থাকে, সেনাবাহিনী, বিডিআর, আনসার, পুলিশ বাহিনীর লোকজন তারাই অপকর্মগুলো করে। এই যে গুমের কথা বলা হয়, গুম যদি করে থাকে সেনাবাহিনী করেছে, আর করে থাকলে এখন কোথায় সেটা খুঁজে পাওয়া যাচ্ছে পাচ্ছে না কেন, সেটাও সেনাবাহিনী করেছে। সমস্ত ষড়যন্ত্র তো সেনাবাহিনী করে। আপনারা এক কথা দিয়ে শেষ করতে চাই, জি প্লিজ, এই বিষয়ে আর কি। দেখুন, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান উনি 5 আগস্ট কিন্তু বলেছিলেন যে উনি সবকিছু দায়িত্ব নিলেন, কিন্তু 5 আগস্ট থেকে গত 10 মাসে আমরা শুধু দায়িত্বহীনতা দেখছি। দায়িত্বের কোনো কিছু কারো তরফ থেকে দেখছি না, না ইউনূসের পক্ষ থেকে, না সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে। এখন সেনাবাহিনী প্রধান যদি এখন যে অনাচারগুলো হচ্ছে এগুলা যদি উনি বন্ধ না করেন, বা এগুলাকে, হতে পারে কেউ কেউ বলবে থিওরিতে, সেটা যদি হয় তাহলেও ওনার একটা জবাব দেওয়া থাকবে যে এইসব অনাচার অনেক উপরে উঠলে উনি ক্ষমতা দখল করবেন, সেটা হলেও একটা কথা আছে। কিন্তু এই জিনিসগুলো যেভাবে এখন হাতছাড়া হচ্ছে, প্রতিটা অন্যায় হচ্ছে, এবং সেনাবাহিনী প্রধান বারবার বলছেন আর হবে না, কিন্তু হচ্ছে। তো এতে উনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করছেন, ভবিষ্যতে শুধু উনি না, বাংলাদেশের সেনাবাহিনী পর্যন্ত নানান জবাবদিহিতার আওতায় কিন্তু তাদের থাকতে হবে। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান অবস্থায় কিন্তু সেনাবাহিনী। সেইটা থেকে জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে মুক্ত করতে পারেন, তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারেন, অথবা তিনি যদি এইভাবে ছেড়ে যান তাহলে ইতিহাস ওনাকে জবাবদিহিতার আওতায় আনবে। সেটা শেখ হাসিনাকেও আনতে হবে না, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ।